একটা জ্ঞানের দাম 500 টাকা। 500 না গুরু, 500 না। এই মানিব্যাগ ভর্তি আমার 1000 টাকার নোট থাকে। এই যে দেখাই, সব সময় থাকে। এটা আমার লেওয়াজ। আপনারা আমি 1000 নোট দিব। মাগার মাগার আমার দুইটা কথা আছে। কি কথা কন? আপনার জ্ঞানে যদি গুরু কাম না হয় তখন কি হইব? বিফলে মূল্য ফেরত। আর একটা কি কথা কন? আমি আজকা এখনই 33 খানি এক লগে কিনতে চাই। আপনি এক ওক্তে কয় প্লেট ভাত খান? 1.5 প্লেট। যদি এক ওক্তে 20 প্লেট খাওয়াই আপনারে, কি হইব? কি হইব আবার গুরু? বদ হজম হইব, চুনা রেগাইব গলা দিয়া। এটাও ওইরকমই। 33টা জ্ঞান আপনি একবারে লওয়া পারবেন না, চাপ হয়ে যাব। গুরু, আমি মনে করেন যে 10 দিনের অ্যাডভান্স 5000 টাকা এই যে একবারে দিয়ে দিলাম। ভিতরে ঢুকান। এলা অ্যাডভান্স লই না আমি। আল্লাহ, কি কইতেছেন? ব্যবসায় তো অ্যাডভান্সের নীতি আছে তো। এই নীতি ফাউল নীতি। আচ্ছা, অনেক মনে করেন কালকে যদি আপনি বা আমি কেউ মরে যাই, তখন কি হবে টাকা? আবার এমনও হইতে পারে আমি আপনাকে আর জ্ঞান দিবার চাই না, আচ্ছা, আচ্ছা। অথবা আপনি আমার কাছ থেকে জ্ঞান লিবার চান না, তখন এই অ্যাডভান্সের টাকা লিয়ে কে চালিব? আচ্ছা কইছেন। আপনি হইলেন গিয়ে বড়া কলসি, আওয়াজ কম কম নলেন। আপনার প্রতি আমার বিশ্বাস আরো বাইরে গেছে গুরু। আইলন চকচকে 1000 টাকার লোট। ক হাসনা কি হয়েছে? হ্যাঁ, এমনি কমবে। তোমারে না আমি কইছি এই বরিশালের ভাষায় আমার লগে কথা কইবা না। বরিশালের ভাষায় কথা বলবা না? কিসের জন্য আমি বরিশালের ভাষায় কথা বলবো না? কিসের জন্য? বরিশালের ভাষা হইতেছে যে মোর মাতৃভাষা, মোর মাদার ল্যাঙ্গুয়েজ। আমি বরিশালের ভাষায় কথা বলে আপনার সমস্যা কোথায়? হাসনা বেগম, তোমার আমি শাদি করছি, আমি তোমার হাজব্যান্ড। তুমি স্বামীর ভাষায় কথা কইবা। হলেন একটু কথা মনে রেখেন, মায়ের সাথে কিন্তু স্বামী মোটেও বড় হয় না। ওনো হাসনা বেগম, মাইয়া মানুষের কাছে বাপ মায়ের চেয়ে স্বামী বড়। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেস্ট। আইস মোটেও না, এগুলো ভুল কথা। এই ধরনের কথা পাতা দেবেন না তো আপনি। আমি তোমার লগে পরে কথা কমো, আমি এখন জরুরি কাম করতেছি। আচ্ছা হলেন, হ্যালো হ্যালো, বরিশালের ভাষায় কথা বলবে না। ওনার মতো আইছো গেছো হাস না, এইভাবে কথা বলবে। উনি আইসে একটা বিয়ে হওয়ার সাথে কি একটা মনে কিনে এলাইস। মুই বরিশালের ভাষায় কথা বলবো, মুই মোর মাদার ল্যাঙ্গুয়েজের ভাষায় কথা বলবো। আইয়া লোক আজকে বাসায় খাই দিব না। শোনেন গুরু, আমি যদি জনসেবা করতে যাই নিজের গাইডের থেকে টাকা খরচ করা, বছর ঘুরতে না ঘুরতে আমার 2টা দোকান বেচা লাগবো, আমার 5তলা বিল্ডিংও বেচা লাগবো। আমার দরকার নাই গুড পলিটিক্স করা। আমি চাই হলো এলাকার মানুষ আমারে সম্মান করুক, আমারে সালাম আদাব দেখ। আমি যখন হাইটে যাবো, আমার পিছনে 32 জন পোলা পাইন হাইটে যাবো। সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজারা সব আমার কন্ট্রোলে থাকবো। সিটি কর্পোরেশনের মধ্যে বাগবহারের নিয়ত আমার নাইকা। কারণটা কি? আমার বাপ দাদার জমিদার, আমার মেলার টাকা পয়সা আছে। এখন কোন আমি ইলেকশনে কেমতে জিতুম গুরু? আপনার কথাটি হই না আমার গলা হয়ে গেছে। গুরু, আপনার এই গুড পলিটিক্সের কথা হই না, আমার আত্মাটা একেবারে কাট হয়ে গেছে। তাহলে আত্মাটা গলাটা ভিজান দরকার না? চা খাওয়ার চেতেছেন নাকি? হয় আপনি একজন ভবিষ্যৎ ওয়ার্ড কমিশনার, আপ্যায়ন করুন লাগে না? আরে কই উঠতেছেন? আমার বাসায় আমি একলাই থাকি, কেউ নাইকা। চা বানাই যায় পেঁয়াজ বেরিবেন না, একটু বহেন। আপনি আপনি এখানে বহেন। আমার ড্রাইভার রে আমি ফোন করে দিতেছি, ও মালাই দিয়া সুন্দর করে 2টা চা লইয়া। কিছু মনে করেন না, বল। ওনো বাতেন 2 কাপ ফার্স্ট ক্লাস মালাই ভাসাইয়া
চালু আও তো এনে যাও। আপনার মিছা কথা কওয়ার অভ্যাস আছে? না, ওরকম অভ্যাস নাই গুরু, তবে মাল যখন বেচাকিনি করি দোকানের মধ্যে তখন দুই একটা আপসে চলে আসে, কইতে হয় আর কি। আপনার মিছা কথা কওয়ার অভ্যাস করণ লাগবো। আল্লাহ, এটা কি কইতেছেন গুরু? মিছা কথা কওয়া তো পাপের কাম। অক্ষয় হাতে কথা কইছেন আপনি, মিছা কথা কন পাপের কাম। মগর ব্যাড পলিটিক্সের পয়লা শর্তই হইল মিছা কথা। আচ্ছা, মানে কি সমস্যাটা কি? মানে সত্য মিছা কথা কে কি? মানে আপনি যে এলাকায় আছেন, যে এলাকা থেকে আপনি ইলেকশন করবেন, হ্যাঁ ওই এলাকার সব সমস্যা আপনি জানেন? হ্যাঁ জানি, জানো না গেলা। পয়লা সমস্যা হইল মেন রোড ছাড়া অলিগুলির যত রোড আছে সব ভাঙাচোরা। তারপর মনে করেন যে ফুটপাত তো দখল করে আছে হকাররা, আর সন্ত্রাসীরা তো দাবায় বেড়াইতেছে। মানে এই সমস্যাগুলি যদি আপনি সমাধান করা না পারেন, জনগণে আপনার কথা শুনবো গেলা। আহা, কমিশনার না হইলে মানুষের সমস্যার সমাধান করবো কেমতে? এই যে সন্ত্রাসী, এই যে চাঁদাবাজি, এই যে মনে করেন যে এই যে গুন্ডামি করে, এগুলো যদি আমি কমিশনার না হই তাহলে এগুলোরে আমি দমাবো কেমনে? এগুলোর সাহায্য করবো কেমনে? কারণ হচ্ছে কি, অগো কানেকশন তো বহু পরে, আমার ধরা ছোঁয়ার বাইরে না। একদম হাঁচা কথা কইছেন আপনি, আপনি পারবেন না। মগর আপনি যদি জনগণের কাছ থেকে ভোট চান, তাহলে অবত আশ্বাস দেওয়ান লাগবো। এই আশ্বাসগুলি মিছা কথা। এতক্ষণে আমি বুঝা পারছি। কি বুঝা পারছেন টেস্ট করে দেখি। আচ্ছা আচ্ছা ধরেন আমি জনগণ আচ্ছা, আর আপনার নেতা, হ্যাঁ। আপনি বক্তৃতা দেন, আশ্বাস দেন আমারে। ও আচ্ছা, বক্তব্য দিব, ঠিক আছে। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালাম আলাইকুম। আমি কিন্তু নেতাগিরি ফলাবার আদি নাই, আমি অত বুঝি না, রাজনীতি ফাজনীতি বুঝি না। আমি চাই কি, আমি চাই এলাকার মানুষগো শান্তি, সুখে শান্তিতে বসবাস করুক। আমি চাই, কি চাই? আমি চাই এলাকার মানুষ শান্তিতে থাকুক। সমস্যা আছে, বড় সমস্যা কি? বড় সমস্যা হচ্ছে ফুটপাতের মধ্যে হকাররা বইয়া আমাকে সুন্দরভাবে আটতে দেয় না। আমি কমিশনার হইয়া প্রথমে কি করুম, হকার গোপ বাইরে উঠাই দিব। কিন্তু কথা হচ্ছে কি, ওরাও তো মানুষ, ওরাও তো খায়া বলে বাঁচা লাগবো না। এর লেগে আমি কি করছি, চানখার বলে আমার 10 কাঠা জমি আছে, 5 তলা বিন উঠাই দেব। ও নোরা কেন ইচ্ছা করবো, ঠিক আছে না? ঠিক আছে, করা হয় না একটু বলেন। কেমন হচ্ছে? ভালো হয়েছে না? ভালো হয়েছে না? কথার ভিতরে জোশ আনন্দ লাগবো, যেন জনগণ উত্তেজিত হয়, উজ্জীবিত হয়। বুঝতে পারছেন? হচ্ছে কি গুরু, কখনো তো ওই যে বক্তৃতা দেই নাই, কেমতে জোশটা আনতে হয় এটা যদি আমরা শিখাই দিতেন তাহলে খুব ভালো হইতো। মনোযোগ দিয়ে শুনেন। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না। এলাকার প্রধান যেটা সমস্যা এটা নিয়ে কথা বলতে চাই। আমাদের এলাকার প্রধান সমস্যা হইল
চাঁদাবাজি এলাকার ছোট বড় মাঝারি কোনো ব্যবসায়ী চাঁদা না দিয়ে ব্যবসা করা পারে না। কেউ চাঁদা দিতে না চাইলে তারা জানের হুমকি দেওয়া হয়। আমার এক কথা এক দাবি, চাঁদাবাজ তুই কবে যাবি? পালা হয়েছে, অসাধারণ গুরু। কালকা থেকে আপনারা কেউ চাঁদা দিবেন না। কেউ চাঁদা চাইলে আমারে ফোন করবেন, লগে লগে পুলিশ যাইব, পুলিশ গিয়ে অ্যারেস্ট করবো। গিয়ে যেসব আমার খালু আমার বলছে আপনাকেও সপ্তাহে লগে লিয়া আমি যদি মাঠে নামি তাহলে এলাকা থেকে সন্ত্রাস চাঁদাবাজি এখনই নির্মূল করা সম্ভব। আমি এটা দিল থেকে চাইতেছি, এলাকায় কোনো সন্ত্রাস থাকবো না, কোনো চাঁদাবাজি থাকবো না। দয়া কইরা আপনারা আমার লগে একটু থাকেন, আমি সফল হইতে চাইতেছি। আমার একটাই কথা, এলাকা থাকবো সুস্থ সুন্দর, সামাজিক পরিবেশ ফিরে আইব। সবার প্রতি অনুরোধ, আমার লেগে সবাই একটু দোয়া করে। বুঝছি গুরু, বহুত কেমন চৌসান্ত আমি বুঝে ভালাচ্ছি। আপনি অহন থেকে নিজের ওয়ার্ড কমিশনার মনে করা শুরু করে দেন। নিজে যদি মনে করা না পারেন তাইলে গুলো হইব না। মানুষ কিন্তু রূপটা পছন্দ করে। অহন থেকে আপনি উঠবেন নেতাকে মতন, বইবেন নেতাকে মতন, হুইবেন নেতাকে মতন, খাইবেন নেতাকে মতন, কথা কইবেন ঘরে বাইরে নেতাকে মতন। তাইলেই আপনার মিছা কথাগুলি হাঁচা কথার মতন মনে হইব। আচ্ছা গুরু, আপনি যদি মনে করেন যে ইলেকশনে জিতেই জায়গা, কিন্তু ওয়াদা যে দিচ্ছি ওটা যদি পালন করা না পারি তখন কি হইব? আজকার পাঠদানে হেনে শেষ, আজকে আর কিছু দেব না জানগা। বুঝা পারছি, অনেক শিখছি। প্রিয় এলাকাবাসী, তাইলে আজকে কথাই কম না, জাহান নামে যাও। বেশি ভালোবাসি তো গায়ে লাগে না। আমি বুঝা পারছি তো, আমি বুঝা পারছি তুমি রাগ করছো আমার উপর, তুমি গুসা করছো আমি দেরি করে আছি দেখা। শোনো, আমি মাজেদ গুরুর শিষ্য হইছি। মাজেদ গুরু হইতেছে জ্ঞানের সাগর। হ্যাঁ, আমার রাজনীতি শিক্ষা দিচ্ছে, রাজনীতি কত প্রকার, কি কি কেমতে করতে হয় সবকিছু উদাহরণ সহকারে পুই পুই করে সবকিছু আমার বুঝাই দিচ্ছে। বাস, তুমি আমার সাথে এরকম বক্তৃতা সুরে কথা বলতে আসো কেন? কয়দিন পরে হাজার হাজার মানুষের সামনে আমার বক্তৃতা করতেইব। গুরু কইছে বক্তৃতা প্র্যাকটিস করতেইব, এর লিগে করতেছি। আমি তো তোমার রাজনীতি করতে দিয়ে মুই না। কি কইতাছ তুমি? তুমি আমার সহধর্মিণী, তুমি আমার স্ত্রী। তুমি যদি না করো কেমতে হইব? আমি ওয়ার্ড কমিশনার কেমতে না করলে? তুমি কি বলছো না? তুমি বলছো না বই কিনে পড়বা, সাথে সাথে তুমি তাবিজও পড়বা। আমি 3 ঘন্টা তাবিজ ভাবার ধরে বসে থাইকে তাবিজটা নিয়ে আসছি। ঠিক আছে, ভালো করছো। তুমি আমার তাবিজটা তো আমি কোমরে বাইন্ধা ভালো। অসম্ভব, অসম্ভব। তাবিজ তো আমি এমনই ফেলে দিই। হ্যাঁ, কি কইতেছ? ভালো দিব কেলা? শোনো, একটু কথা বল। আমি তোমারে বা মাজিদ দিয়ে কাউরি ফাতরামি কথা দিন না, কথাটা মাথায় রেখো। হায় 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 হায়, কি কয়, কি কয় রাজনীতির মতো মহান পেশারে কয় ফাতরামি। ওই যাবো আমি।
আছেন? কে আছেন? হ্যাঁ কেউ এই যে এই, কে আপনি? আপনি কি আপনার হাতে বটি কেন? আমার সাথে তেড়িবেড়ি করলে আমি কিন্তু কোপায় একদম দুভাগ করে ফেলাবো। এই খবরদার, নড়বেন না। যেখানে বসে আছেন সেখানে বসে থাকেন। আমার কথা উত্তর দেন। আমার নাম মাজেদ গুরু। আসলে আমার নাম মাজেদুল ইসলাম। আমি গুরু আমি নিজে লাগিয়ে নিয়েছি। কির গুরু? যে জ্ঞান দান করে তাকে তো গুরুই বলে। টিচার, বলতে পারেন। এই বাসায় কে কে থাকে? আমি একাই থাকি। আপনার বপুলা পান? আমি বিয়ে করি নাই। ও আপনি বটিটা নামান, আমি লোক খারাপ না। নামান। পুরুষ মানুষ কোনোদিন বালা লোক হয় নাকি? অন্যকে খারাপ বলার আগে নিজে কতটুকু ভালো সেটা ভাবা উচিত। আমি আমি আপনার কি খারাপই করছি? এখন রাত কম করে হলো 1-1:30 বাজে। আপনি বটি হাতে আমার বাড়িতে ঢুকে পড়েছেন। উদ্দেশ্যটা কি সেটা তো বোঝা যায়। কিসের জন্য আসছি বলেন? হয় চুরি না হয় ডাকাতি, অসুবিধা নাই, এটা হয়তো আপনার পেশা। অনেক ঘরের টাকা আছে, আপনি নিয়ে যান, আমি কিছু বলবো না। যান। আপনি দরজা খোলা রেখে ঘুমাইছেন কেন? বাতাসের জন্য। আমার সাথে ফাইজলামি করেন? না, আমি সত্যি কথা বলছি। মুক্ত বাতাসের জন্য খোলা রেখেছি। আপনার সমস্যাটা কি বলেন আমাকে? দুইটা গুন্ডা মতো ছেলে আমারে তাড়া করছে। আপনার দরজা খোলা পাইছি, ঢুকে পড়ছি। কেন সেটা আপনারা বলবো কিসের জন্য? বলেন, বললে আপনার উপকার হবে। আপনারা যে মেয়েদের কত উপকার করতে পারেন সেটা আমার জানা আছে। আপনার উপকারের আমার দরকার নেই, আমি চলে যেতেছি। আপনার বটিটা নিয়ে গেলাম। আপনি বললেন না দুইজন গুন্ডা ছেলে আপনাকে তাড়া করছে? হ্যাঁ বলছি। তারা হয়তো এখন আপনাকে খুঁজছে। এখন আমার হাতে বটি আছে, আমার সামনে আসলে দুটার ইচ্ছে মতো করবো। ইচ্ছা মতো কোপাতে হয়তো আপনি পারবেন, কিন্তু তারা তো বসে থাকবে না। তারাও তো আপনাকে অ্যাটাক করবে। আর এত রাতে আপনাকে হেল্প করার মতো কোনো মানুষ তো আপনি পাবেন না। সুতরাং আমি বলছি, আপনি যেহেতু ঢুকেই বলেছেন, আপনি রাতটা এখানে থেকে যান, সকালে চলে যাবেন। বাঘের কাছার থেকে বাইরে আমি বাঘের থাবার মুখে পড়ি না। আপনি যেহেতু দুইজন গুন্ডাকে কোপানোর ক্ষমতা রাখেন, আপনি আমাকেও মারতে পারবেন। জগৎ বিখ্যাত একজন দার্শনিক এরিস্টটল উনি বলেছিলেন, মানুষ অন্যায় করে জ্ঞানের অভাবে, অজ্ঞতার কারণে। জ্ঞান আমার পেশা এবং নেশা। আমি অতটা অজ্ঞ না। আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি ক্ষুধার্ত। চলেন, আসেন। আপনি আপনার লম্বা কাহিনীটা আমাকে এখন একটু সংক্ষেপ করে বলবেন, আমি শুনবো।
কি ব্যাপার, আপনি খাচ্ছেন না কেন? শুরু করেন। আর খেতে খেতে আপনার লম্বা কাহিনীটা আমাকে একটু সংক্ষেপ করে বলবেন, আমি শুনতে চাই। অবশ্য অনেকে খেতে খেতে গল্প করতে পছন্দ করে না, সেক্ষেত্রে আপনি পরে বললেও হবে। আমার কাহিনী শুনে আপনার কি লাভ? লাভ লাভ আছে। কি লাভ? আমি কেউ কৌতূহল আর কি, আমি জ্ঞান চর্চা করি তো, আমার কৌতূহলটা একটু বেশি। আমার নাম হাসু। টাঙ্গাইলের মধুপুরের আলোকদিয়া গ্রামে আমাকে বাড়ি। আমার বয়স যখন 7-8, তখন একটা রোড অ্যাক্সিডেন্টে আমার বাপ মা মরে গেছে। আমি মামার কাছে মানুষ। ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি, তারপরে মামি আর আমার স্কুলে যাইতে দেন, ঘরের কামে লাগাইছে। বছরখানেক আগে আমাকে গ্রামে হেলাল নামে একজন লোক আসছে, এনজিও কর্মকর্তা। নারী স্বাস্থ্যসেবা বিষয়ে উনি মাঠকর্মী হিসেবে আসছে, সাথে একজন মহিলা ডাক্তারও ছিল। বাড়ি বাড়ি যায়া মেয়েদের স্বাস্থ্য ব্যাপারে খোঁজ খবর নিত। একদিন আমাগো বাড়ি আইল। এরপর থেকে নানান শ্রোতায় আমাগো বাড়ি আইত। তারপর একদিন কইল আমারে বলে সে ভালোবাসা ফেলাইছে। আমারে বিয়ে করতে চায়। মামিও রাজি হয়ে গেল, কিন্তু মামা রাজি হইল না। আপনার কাছে আমি মিথ্যা কথা কমু না, লোকটারে আমারও ভালো লাগছিল। একদিন মামির যোগ সাজসে হেলালের সাথে আমি ঢাকা চলে আসলাম। কথা ছিল ঢাকা আইসা কাজে অফিসে যাই ও আমারে বিয়ে করব। তারপরে এই উত্তরায় হেলালের বাসায় আসলাম। তোমার হ্যাঁ কি ব্যাপার, তুমি এখনো ফ্রেশ হওনি? ফ্রেশ হয়ে নাও। ও শোনো, আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ বিয়াটা কিন্তু আমরা আজকে সারা ফেলাইতে পারি। আজকে তো বিয়ে বোধহয় হবে না হাসু। কেন? না ওই আজকে আমি মাত্র ঢাকা এলাম, অফিসে যাই। এতদিন যে গ্রামে ছিলাম, কি করলাম না করলাম এটা অফিসে জানাতে হবে না? আপনি বোধহয় ভুলে গেছেন, মামি কিন্তু বইলা দিছিল ঢাকায় আইসে আমরা যেন বিয়ে করে ফেলাই। প্রথমে প্রেমের প্রস্তাব, তারপরে বিয়ের প্রস্তাব। কে দিয়েছিল? তাকাও, আমি দিয়েছিলাম। আর তোমার মামিকে আমি রাজি করিয়েছি। সো বিয়ের প্রতি আমার আগ্রহ কম নেই, ঠিক আছে? না, আমি তো আপনার আগ্রহ কম না বেশি সেটা বলতে চাইতেছি না, খালি মামির কথাটা মনে করা দেবেন। শোনো,
সকালে আমরা সারাদিন বিয়ের মার্কেটিং করব, তারপর কাজী অফিসে গিয়ে পরশুদিন বিয়ে করব, ঠিক আছে? তাহলে এখন আমি আসি, ফিরতে রাত হবে। তারপর হেলাল আর ফিরে আসেনি। ফিরে আসছে। আমি হাতটা একটু ধুয়ে আসি। হেলাল রাত 10টার দিকে ফিরল। আমরা একসঙ্গে খাওয়া দাওয়াও করলাম। রাত 12টা পর্যন্ত ও আমার সাথে বসে অনেক গল্প গুজব করলো। তারপর ও চলে গেল ওর রুমে ঘুমাইতে, আমি অন্য আরেকটা রুমে গেলাম ঘুমাইতে। হঠাৎ অনেক রাইতে একটা খারাপ স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। তুমি সত্যি হাসুরে ভালোবাসা ফেলাইছো হেলাল। জি জি ভাই, ভাই বোঝেনি তো 6 মাসের সম্পর্ক, একটু মায়া তো থাকবে। শোনো হেলাল, আবার কোনো গ্রামে যাবে, সেই মেয়ের সাথে তুমি প্রেম করবে, বিয়ে করার প্রলোভন দেখিয়ে তুমি ঢাকা নিয়ে আসবে আমাদের কাছে, এটাই তোমার কাজ। ভাই আপনার কাছে কি একটা অনুরোধ করতে পারি? কি অনুরোধ? আচ্ছা ভাই, হাসুর একটা পার্ট নেওয়া যায় না, মানে আরেকটা পার্ট যদি রাইখে দেন, শুনছি এক পার্টেও মানুষ বাঁচে। তুমি নগদ 1 লক্ষ টাকা নিয়েছো না হাসুর জন্য? হাসুর সমস্ত পার্টস পাতি এখন সব বসের, ওখানে তোমার কোনো অধিকার নেই। কালকে হাসুর অপারেশন, সেটা তোমার মনে আছে তো? কালকে রাত 8টায় গাড়ি আসবে, গাড়ি মানে অ্যাম্বুলেন্স। তাকে নিয়ে যেতে হবে। অতএব তুমি হাসুর সাথে যা কিছু করার করে নাও, অপারেশনের পরে তোমার ছুটি। হেলাল আপনাকে পার্ট রেখে দিতে বলেছিল, এই পার্টটা কি আপনি বুঝেছেন? না, পার্ট কি এটা আমি বুঝি নাই, কিন্তু আমি এটা বুঝছি যে সামনে আমার অনেক বিপদ। ওই লোকটার কাছে হেলাল আমারে বেঁচে দিছে। আচ্ছা, পার্ট কি এটা আপনি বুঝছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি, একটু পরেই বলবো, আপনি কথা শেষ করেন। পরের দিন হেলাল বলল বিয়ের বাজার করতে যাবে। আমি সুতা দিয়ে তার সাথে গেলাম না। আমার তখন একটাই চিন্তা, আমি কেমনে ওই বাসা থেকে বাইর হব। তারপরে আমি একটা রিস্কে প্ল্যান করে ফেলাইলাম।
এরপরে কি হইল সেটা তো আপনি জানেন। আচ্ছা কোন তো হেলাল যে পার্টস কথাটা কইছিল সেটা কি? আমি পত্রিকায় পড়েছি একটা সংঘবদ্ধ দল কিডনি পাচারে জড়িত। কিডনি পাচার? হ্যাঁ, হানিফ অপারেশন আর অ্যাম্বুলেন্সের কথা বলছিল না? হ্যাঁ। ওরা আসলে আপনাকে হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যেত, তারপর আপনার দুটো কিডনি নিয়ে যেত। হায় আল্লাহ, আপনি কি বলতেছেন? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। ওই পত্রিকায় আমি আরও পড়েছি যে গ্রাম থেকে সহজ সরল ছেলে মেয়েদের বিয়ে কিংবা চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় আনা হতো। তারপর এই ছেলে মেয়েদের আর খুঁজে পাওয়া যেত না। কেন? কারণ দুটো কিডনি নিয়ে নিলে তার তো আর বাঁচার কথা না। আচ্ছা, আপনার মামা কি কাজ করেন? আমার মামার কাঁঠালের বাগান আছে। মোবাইল ফোন ব্যবহার করেন? না। আপনার মামা হেলালকে পছন্দ করতো না কেন? কিন্তু মামা একদিন কইছিল হেলাল ভালো লোক না। আচ্ছা, রাত অনেক হয়ে গেছে, আপনি যান, কি শুয়ে পড়েন। আচ্ছা ঠিক আছে। গেটে ডিউটি ছিল কার? কথা কষ্ট কেন? হ্যাঁ স্যার আমাদের ডিউটি ছিল স্যার। তাহলে ও পালাইলো কেন? তখন তোরা কোথায় ছিলি? স্যার আমরা তো গেটে ডিউটি করতেছিলাম, হঠাৎ দেখলাম হাসু গেট খুলে দৌড়ে পালাই গেল। আমরা ওর পিছন পিছন ছুটলাম। তুই জানলি না কেন? স্যার হাসু যে এত জোরে দৌড়াইতে পারে আমরা জানতাম না। কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের চোখের আড়াল হয়ে গেল। কত চোখের আড়াল হয়ে গেল? গেট তো বাইরের থেকে লক থাকার কথা, গেট খুললো কেন? পালাইলো কেন? এটা কর। স্যার আকাশ খাইতে ভিতরে গেছিল, যখন ফিরে আসে তখন গেট লক করতে মনে ছিল না। খাইতে গেছিস তো গেট খোলা রেখে গেছিস কেন? স্যার মনের ভুলে স্যার গেট খোলা রাখছিলাম স্যার। তোর মনের ভুলের জন্য কোম্পানি কত হাজার টাকা লস করলো, এটা জানো? আসসালামু আলাইকুম স্যার। এরা ডিউটিতে ছিল? জি ভাই। হাসু হয়তো আশপাশেই কোথাও আছে, হয়তো আশপাশের কোনো বাসাতেই আশ্রয় নিয়েছে। তোমরা ভালো করে হাসুকে খোঁজো, পেয়ে যাবে। হাসুকে তোমাদেরকে খুঁজে বের করতেই হবে, তা না হলে যে তোমাদের জীবন যেতে পারে সেটা জানো তো? যাও এখান দিয়ে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। দোষটা আমি তোমাকেই দেবো হেলাল। ভাই আমার এখানে দোষ কই ভাই? হাসু তোমার কালেকশন, অপারেশনের আগ পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব ছিল তোমার। তুমি যদি গার্ডদেরকে অ্যালার্ট করতে তাহলে হাসু পালাতে পারতো না। ভাই আমি গার্ডদের ঠিকই অ্যালার্ট করছিলাম ভাই, কিন্তু হাসু মানে ওই যে খাবার নিয়ে গেছিল তার মাথায় বাড়ি দিয়ে পালা গেছে। হাসু যে এরকম করবে আমি বুঝতে পারিনি। সেটা তোমার দূরদর্শিতার অভাব। তুমি হাসুকে 6 মাস ধরে চেনো, ওর সাথে কথা বলেছো, ওর সাথে ঘুরেছো ফিরেছো। হাসু কি করতে পারে সেটা তোমার জানা উচিত ছিল। জি ভুল হয়ে গেছে, সরি ভাই।
সরি বলে তো তুমি রেহাই পাবে না হেলাল। তুমি একবার ভেবে দেখো, হাসু যদি থানায় যায় কি হতে পারে আমাদের? আমরা সবাই ধরা পড়ে যাব। কালকে বস ক্লিনিকে থাকবে, সময় মতো যদি হাসুকে সেখানে উপস্থিত না করা যেতে পারে তাহলে বস সব ঘটনা জেনে যাবে। আমি বসকে কি বলবো? ঠিক আছে ভাই, আপনি উত্তেজিত হবেন না, আমি খুঁজে আনতেছি। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। শোনো, তুমি এখন থেকে কোনো আননোন নাম্বার রিসিভ করবে না। আর আশপাশের থানার কারোর সঙ্গে তোমার কোনো পরিচয় আছে? জি, একজন এসআইয়ের সাথে পরিচয় আছে। তার সাথে ইমিডিয়েট যোগাযোগ করো, হাসু সেখানে কোনো কমপ্লেন করেছে কিনা। যাও। আচ্ছা, এই বাড়ির মালিক কে? রোহন খন্দকার। উনি কি বাড়িতে আছেন? না স্যার, তো কয়েকদিন আগে বিদেশ গেছেন। তোমাকে দিয়ে হবে। ছবিটার মেয়েকে দেখো তো, চিনতে পারছো? না স্যার। ভালো করে দেখো। না স্যার, চিনি না স্যার। এই মেয়েটা একটা বাড়িতে কাজ করতো, 10 ভরি স্বর্ণ অলংকার নিয়ে থেকেছে। আমরা ঠিকই খুঁজে বের করবো। মেয়েটাকে তুমি দেখেছো? ভালো করে বলো। জি না স্যার, আমি দেখিনি। আমি এখন যাব কোথায় যাবেন আপনি? মধুপুর। সকাল সকাল যদি বাসে উঠি তাহলে সন্ধ্যার আগে পৌঁছায় যাব। কিন্তু আপনি যে যাবেন, আপনার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আপনি বাস ভাড়া দেবেন কি করে? কন্ট্রাক্টরে বলবো আমার কাছে টাকা নাই। টিকিট ছাড়া আপনি তো বাসে উঠতে পারবেন না। ঠিক আছে, অসুবিধা না, আমি আপনাকে 1000 টাকা ধার দেবো, আপনি পরে বিকাশ নম্বরে পাঠিয়ে দেবেন। আমি আপনার কাছে হাত পাততে চাইনি। না, আপনি তো হাত পাতেন নাই, মানে আপনি তো আবার ফেরত দিচ্ছেন। আমি পুনায় আমার কাস্টমার, আমি একটু দেখা করে আসি। চা এখন খাবো না, সরি।